উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। ধর্মীয় বিষয়ে খুব একটা বেশি জ্ঞানী নিজেকে মনে করি না। মুসলমান হিসাবে নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত এগুলো দেওয়ার চেষ্টা করি, ঈমান রাখার চেষ্টা করি। কাজে ধর্ম বিষয়ে, ইসলাম ধর্ম বিষয়ে আমার পাণ্ডিত্য একেবারেই কম। একটি কথা বলবো, যদি কোনো সময় কোনো কারণে ভুল করে থাকি আপনারা ক্ষমা করে দেবেন, ইচ্ছাকৃত নয়, হয়তো আমার ধারণা বা নলেজের অভাব। মিলাদুন নবী, আজকে পবিত্র মিলাদুন নবী, একটু আগেই শুনলেন। আমাদের ঈদে মিলাদুন নবী কথার মানে হলো, ঈদ মানে আনন্দ, ঈদে মিলাদুন নবী, মিলাদুন মানে হলো জন্ম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঈদে মিলাদুন নবী শাব্দিক অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে উৎসব। আসলে ভাবার্থ হলো, উৎসব তখনই বলবো যখন আমার অন্তর উদ্ভাসিত হবে আনন্দে। সেটার জন্য আমরা ওনার পবিত্র জীবন সম্পর্কে আলোচনা করব, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব, এবং ওনার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সেই পথে আমরা প্রতিপালন করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। এটি আমি মনে করি ঈদে মিলাদুন নবীর আলোচনার উদ্দেশ্য, এটা পালনের উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই বিশ্বের সকল মানবকুলের, সর্বযুগের সকল মানবকুলের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন সকল গুণ দিয়ে, যার বেশি কোনো গুণ কোনো মানুষ আর কোনোদিন অর্জন করতে সক্ষম হয় নাই, কোনোদিন হবে না। কাজেই আল্লাহর সৃষ্টি আদর্শ একটি মানুষকে শিখা, তার দেখে, তার চাল চলনে, তার কথাবার্তায়, তার স্বভাব চরিত্রে সবকিছু থেকে শিক্ষা, এবং তার তার যে ভাব আদর্শ, তার যে বাণী, তার যে ধর্ম, এর থেকে শিক্ষা নিয়েই আমি মনে করি সবচেয়ে বড় সুযোগ আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন। একটি আদর্শ জিনিসকে দেখে তার থেকে শেখার এই সুযোগ আমরা পেয়েছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওনার জীবনের চাল চলন দেখে যদি সুন্নাত পালন করা হয়, এটার মধ্যে পবিত্রতা আছে। আর তারপরে সবচেয়ে বড় জিনিস, ওনার ভাবাদর্শ ইসলাম, আমাদের ধর্ম। ইসলাম অর্থ হল শান্তি। উনি সারা বিশ্বে শান্তির জন্য এসেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, এবং সেই শান্তি ওনার মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত ওনার এই ধর্মই বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে থাকবে। এই শান্তির জন্য একটু আগে আপনারা শুনলেন যে উনি ছিলেন সত্যবাদী, আল আমিন। সবচেয়ে বেশি ওনার কাছে মানুষের বিশ্বাসযোগ্যতা ছিল, আস্থা ছিল। একই সঙ্গে উনি শান্তির জন্য কোনো রকম অশান্তি সৃষ্টিকে বাধাগ্রস্ত করার জন্য যা কিছু দরকার তাই করার চেষ্টা করেছেন। উনি সত্য প্রচার করা, উনি মিথ্যাকে বাতিল করা, এবং যেভাবে অত্যাচার অনাচার এগুলো থেকে বিশ্বকে মুক্তি দেওয়া, মানুষকে মুক্তি দেওয়া, এসবই ছিল ওনার শান্তির বাণী। যে কারণে আজকের দুনিয়াতে যে কোনো দিকে যে আমরা তাকাই, পরনিন্দা, পরচর্চা এগুলো ইসলাম ধর্মে গর্হিত অপরাধ। মানুষ হত্যা অন্যায়ভাবে ইসলাম ধর্মে গর্হিত অনেক বড় পাপ, এবং এইসব থেকে নিজেকে সংযত রাখতে হবে। লোভ লালসা থেকে সংযুক্ত, দুর্নীতি এবং অনিয়ম, অবিচার, এগুলো সমস্ত ইসলাম ধর্মে এগুলোকে নিষেধ করা হয়েছে আমাদের। সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতেই অশান্তির যে বার্তা আমরা দেখছি, বিভিন্ন জায়গায় যুদ্ধ, বিগ্রহ, হত্যা, বিভিন্নভাবে মানুষ কষ্টে আছে, দুঃসম যন্ত্রণায় দিন যাপন করছে। এগুলো থেকে আমাদের ইসলামের বাণী এবং ইসলামের আদর্শই আমাদের এগুলো থেকে রক্ষা করতে পারে সর্বত্র। এদের থেকেই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নবী করিম আলাইহিস সালাম আমাদের বড় সম্পদ। ওনার সমস্ত জিনিসকে আমরা জানার চেষ্টা করব, ওটাকে দেখে নিজেকে, জীবনকে সেইভাবেই এগিয়ে নিয়ে যাব। এটাই আজকের দিনে হোক আমাদের শপথ। আমরা বর্তমান রাজনীতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমরা দীর্ঘদিন থেকে জাতীয় পার্টি দেশের জনগণের পক্ষে কাজ করে আসছি। বিভিন্নভাবে আমরা সবসময় নির্যাতিত হয়েছি, অন্যায়ভাবে আমাদেরকে অনেক কিছু করানো হয়েছে।
যেটা হয়তো আমরা করতে চাই না। বিভিন্নভাবে আমাদেরকে নিষ্পেষণ করা হয়েছে। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90 পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে, এবং পরবর্তীকালে আমরা আবার এই নির্যাতিত হওয়ার পরও বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মনোকষ্ট নিয়ে থাকেন, হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আপনাদের পথে ছিলাম, সবসময় পথে থাকবো। হয়তো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতন করাচ্ছে এটাও আপনারা খেয়াল করবেন। একটি কথা বলা হচ্ছে প্রায় সময় যে নির্বাচন হয়েছে 3টি অনিয়মের নির্বাচন, 2014, 2018 এবং 2024। এই 3টি নির্বাচনই সঠিক নির্বাচন হয়নি। 2014 নির্বাচনে আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদ এরশাদ বর্জন করতে চেয়েছিলেন। আমি সহ 270 জন আমরা এমপি আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে এসেছিলাম। আমি তখন মন্ত্রী ছিলাম, তারপরেও আমি এমপি হওয়ার সুযোগ ছিল, আমি হইনি, কারণ আমরা মনে করেছি এই নির্বাচনের পরে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর পরবর্তীতে আমাকে এই মন্ত্রিত্বের জন্য বলা হয়েছিল সেই সরকারের আমলে, কিন্তু টেকনোক্র্যাট মন্ত্রিত্ব আমি গ্রহণ করিনি। আমি মনে করেছি যে নির্বাচনকে আমি বর্জন করেছি সেই নির্বাচিত সরকারের অধীনে আমার মুক্তি হওয়া ঠিক হবে না। আমার দলের যে মানুষগুলি আমার জন্য স্যাক্রিফাইস করেছেন, অনেকে হয়ে যেতেন, একেবারে তাদের তালিকায় নাম উঠে গেছিল, তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না, তারপরেও তারা উইথড্র করে চলে এসছেন। এদের এই ত্যাগকে আমার মূল্যায়ন করতে হবে, সেই জন্য আমি ওই পথে যাইনি। আবার 2018-তে 2024-এর এই নির্বাচনে কিন্তু 2014-এর এই নির্বাচনে কিন্তু বিএনপি যায়নি, এবং বিএনপি যায়নি জন্যই আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদ এরশাদ এই নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছিলেন। উনি বলেছিলেন যে সব দল যদি যায় তাহলে আমি নির্বাচনে যাব, যদি না যায় আমি নির্বাচনে যাব না। সেই জন্যই আমরা প্রথমে নমিনেশন সাবমিট করেছিলাম 300 সিটে, 299 ছিলাম না। পরবর্তীকালে যখন বিএনপিকে যে বিএনপি আসলো না, তখন উনি ঘোষণা দিয়েছিলেন যে সময় বর্ধিত করা হোক, শিডিউল বাড়িয়ে দেওয়া হোক, যাতে করে বিএনপি এখানে এসে যোগদান করতে পারে, কিন্তু না হলে আমি নির্বাচনে যাব না। যখন বিএনপি আসেনি উনি তখন, এবং সময় বাড়ানো হয়নি, তখন উনি নির্বাচন বর্জন করেছিলেন। এই কথাটা অনেকেই খেয়াল করেন না। এবং ওনাকে যখন আটক করে রাখা হয়েছিল, আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে আমি বলছিলাম যে ওনাকে বন্দি করে রাখা হয়েছে, জোর করে নির্বাচনে আনা হচ্ছে। উনি আমাদেরকে বলেছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য, এবং আমরা নির্বাচন থেকে সেই জন্য সরে যাচ্ছি। কিন্তু আমাদের আরেক ভাই, মানে দল, আমাদের বিএনপি থেকে কিন্তু কোন রকম কোনো সমর্থন বা প্রতিবাদ আমরা তখন দেখিনি ওনার পক্ষে, তারা এখানে দাঁড়ায়নি। এমনকি একটা কথা আজকে বলতে চাই, নির্বাচনের পরে যখন আমার কোনো অবস্থান নেই, আমি যখন বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, তখন বিএনপির কিছু নেতা আমাকে বলছেন, কাদের সাহেব কি রাজনীতি করলেন, এখন ঘরটাও না ঘাটটাও না। 2014 নির্বাচনের কথা আমি বলছি, কিন্তু তারপরে 2014 নির্বাচনে বিএনপি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কয়েক জায়গায় মেয়র নির্বাচিত হয়েছিল। কাজে 2014 সরকারের নির্বাচন বিএনপি বর্জন করেছিল, জাতীয় নির্বাচন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন সেই সরকারের আমলে তারা অংশগ্রহণ করেছে। আমরা বরং 270 জন করিনি, এবং আমরা বাইরেই ছিলাম। 2018-তে সে নির্বাচনে সকলেই অংশগ্রহণ করেছে, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন হয়তো পরিস্থিতি বুঝে আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদ এরশাদ আওয়ামী লীগের সঙ্গে থাকা মনে করেছেন দলের জন্য লাভজনক হবে, ভালো হবে। আমরা চেষ্টা করেছি, আমরা সেই জন্য ছিলাম। পরবর্তীকালে যখন আমাদেরকে বিরোধী দলের দায়িত্ব দেওয়া হলো, আমরা গ্রহণ করেছি এবং বিরোধী দলের ভূমিকা পালন করেছি, যার জন্য 2018 নির্বাচনের পরে আমাকে ডেপুটি লিডার পদ থেকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বেআইনিভাবে। কারণ আমরা সরকারের বিপক্ষে কথা বলছিলাম। বরং আমি বলতে পারি আমাদের প্রতিপক্ষ যারা অন্যান্য দল আছে তাদের চেয়ে আমরা কোনো অংশে কম না, সরাসরি বেশি জোরে বলেছিলাম। তখনকার পরিস্থিতি আপনারা সকলেই জানেন, একটা কথার জন্য একটা লোক গায়েব হয়ে যায়, একটা কথার জন্য একটা লোক হারিয়ে যায়।
নানানভাবে তাদের নির্যাতিত হয়, তারপরেও আমরা সত্য কথা বলেছি। 2014 থেকে তখন বিএনপিও ছিলেন, আমরাও ছিলাম। 2018-তে এসে নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নির্বাচনে যেতে পারিনি। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকে। সেই ব্ল্যাকমেইলিং এর জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। রেকর্ড, এটাকে সকলেই জানেন, যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন। কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচনে আনা হয়েছে। তারপরে যখন আমরা নির্বাচনে গেছি, নির্বাচনে যাওয়ার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে বলছি এই নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না। তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলে গেছি এবং তারপর থেকে সমানে আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি, যত রকম অনিয়ম, যেটা আমাদের চেয়ে প্রকাশ্যভাবে আর এত সরাসরি ভাবে আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতারা বলতে বলেননি। তারপরে 2024-এর পরে যখন কোটা আন্দোলন হলো, প্রথম দিন থেকে জাতীয় পার্টি কোটা আন্দোলনের সঙ্গে সবসময় ছিল, লাস্ট পর্যন্ত এখনো আছে। রংপুরে আমার নির্দেশে যেখানে মিছিল হয়েছে, একটা আমার ছেলে একটা কর্মী মারা গেছে, আমাদের অনেক ছেলে জেলে ছিল, অনেককে বাইরে পালিয়েছিল, আমি তাদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদের ব্যাপারে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম। পরবর্তীকালে যদি দরকার হয় আমরা বড় ধরনের আন্দোলন করব এবং আমরা সবাই জেলে যাব, সেরকম ঘোষণা দিয়েছিলাম। আমি সমস্ত দেশের আমাদের নেতাকর্মীদের এবং আমাদের যারা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, ছাত্র সমাজকে বলেছিলাম তোমরা সব জায়গায় ছাত্র সংগঠন হিসাবে যেতে পারো। আমরা রাজনৈতিক দল হিসেবে তারা চাচ্ছে না, আমাদের লোকদেরকে বলেছিলাম তোমরা যে যেখানে পারো ওদের সমর্থনে কাজ করো, যেভাবে পারো ওদেরকে সমর্থন দাও। আমরা এদের সমর্থন, আমরা এখানে বসে আমরা নির্বাচন এই কোটার সংস্কার আন্দোলনের পক্ষে যৌথ সভা করে আমরা ডিসিশন নিয়েছিলাম, সেটা আমরা জানিয়েছিলাম। এবং যতগুলো লোককে গুলি করা হয়েছে, যেগুলো বিভিন্ন অত্যাচার করা হয়েছে, সেগুলো প্রত্যেকটির প্রতিবাদ আমরা করছি। আমরা কোটার ছাত্রদের পক্ষে আমরা মামলা করতে যখন চেয়েছিল সরকারের, ওকে আমরাও বাদী হওয়ার জন্য ওখানে অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা যখন তাদেরকে ধরে নিয়ে গেল ডিবি, তখনও আমরা ওটার বিরুদ্ধে হ্যাবিয়াস কর্পাস করার জন্য আমরা রেডি হয়েছিলাম। যাই হোক, এবং সর্বাত্মকভাবে আমরা তাদের সঙ্গে ছিলাম, পাশে ছিলাম। পার্লামেন্টে তো প্রথম দিনই আমি বললাম, প্রথম কোটা আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই থেকে। আমরা 3রা জুলাই আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম এটা অত্যন্ত ন্যায্য দাবি এবং এটাকে যে বাতিল করার চেষ্টা করছে সেটা অন্যায় এবং সেটা সংবিধান বিরোধী এবং এইটা কোর্ট এই ধরনের অর্ডার দেওয়া ঠিক হয় নাই। এবং এটা বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন সত্যিকার অর্থে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এই কথাটি আমি সর্বপ্রথম আমার মনে হয়, এবং এরপর থেকে এবং এর বহুদিন আগের থেকে বাংলাদেশকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, যে বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ বারংবার সংগ্রাম করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে করেছে, সবসময় সংগ্রাম করেছে, আর পাকিস্তানের বিরুদ্ধে করেছে, এবং এখন এসে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের করতে হচ্ছে। কেননা আমরা এই একই যুদ্ধ শেষ হচ্ছে না, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় হয়নি, আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতাও আমাদের জনগণ ধরে রাখতে পারেনি, তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। এবং আমরা এই মুক্তিযুদ্ধ, যদিও স্বাধীনতার যুদ্ধে তখন স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকার অর্থে মুক্তি পায়নি বৈষম্য থেকে। এখন যদি কোটা বিরোধী আন্দোলন, আমি তখনই বলেছিলাম এই আন্দোলনে কিন্তু জনগণ ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে এবং যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে রাজি আছে, যায়। এটা আমরা ইতিহাসে দেখি। আমার বক্তৃতা আছে 3 জুলাই আমি পার্লামেন্টে বলেছিলাম, এবং এটার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত, সেই জন্য প্রত্যেকটি জায়গায় আমরা বলেছি। তার পরবর্তীতে কোটা আন্দোলন সফল হয়েছে, আমরা খুশি হয়েছি। আল্লাহ আমাদের যেটা আমরা চেয়েছিলাম পরিবর্তন, সত্যিকার অর্থে মুক্তির সংগ্রামী মুক্তি লাভ, সত্যিকার অর্থে স্বাধীনতার যেটা আমাদের স্বাধীনতার যুদ্ধে যে জনগণের একটি দেশ হবে, যে দেশের মালিক হবে জনগণ, যেটা বৈষম্যহীন দেশ হবে এবং আইন বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক একটি দেশ হবে। এই দেশের জন্য তো জনগণ 71 জীবন দিয়েছিল, এই দেশের জন্য আবার এখন আমাদেরকে জীবন দিতে হলো, আমাদের ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এইসব কথা আমরা বারংবার তুলে ধরেছি এবং এটার সাফল্যে আমরা খুশি হয়েছি, আমরা শরিক হয়েছিলাম। পরবর্তীকালে
আমাদের বিরুদ্ধে নানানভাবে কুৎসা রটনা করা হচ্ছে, এখনো করা হচ্ছে, এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা নাকি ছাত্রদেরকে হত্যা করেছি ইত্যাদি ইত্যাদি। এইটাই বলছি, ইসলামের কথা হলো আপনি পর নিন্দা করবেন না, পর চর্চা করবেন, অন্যায় বিষয় অত্যাচার করবেন না। এখন দোষটা কি আমাদের? না, 2014 নির্বাচন ঠিক আছে, ওটা গেলেন, ওটা কোনো অসুবিধা নেই। কেন ওটা অসুবিধা নেই? কেন 2018 ওটা অসুবিধা নেই? কেন অসুবিধা নেই? কেন ওগুলোতে বিএনপি পার্টিসিপেট করেছে, পার্সিয়ালিও করেছে। 2000 বাকি অনেক দল করেছে। 2024 কেন গেলেন? এটি অপরাধ। কেন অপরাধ? এবং ন্যায়ের মাপকাঠি তৈরি হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হলো জাতীয় পার্টিকে মেলাইন করতে হবে। 2014 এবং 2018-তে জাতীয় পার্টিকে মেলাইন করার কিছু নেই। 2024-এ সেই জাতীয় পার্টিকে মেলাইন করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। দেশময় উঠে গেল, রব উঠে গেল, জাতীয় পার্টির জন্য দেশ সর্বনাশ হয়ে গেল। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা তখন নির্বাচনে না গেলে কি হতো? আরেকটি হয়তো আমাদের আরেকটি ফ্যাকশনকে নিয়ে যেত নির্বাচনে। যদি তাও না যেত, এই সরকার কি টিকতে পারতো না বলে মনে করেন? এই সরকার কি নির্বাচনের কারণেই টিকে গেছে? পরবর্তীকালে এই যে সরকারের পতন হয়েছে, এটা কি নির্বাচনের সঙ্গে কোনো সংশ্লিষ্ট বিষয় ছিল? নির্বাচন একটা আইটেম ছিল। দুঃশাসন, দুর্ভোগ, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য করে মানুষকে দুই ভাগ করা, দেশকে ভাগ করা, কোটা একটি শাসক শ্রেণী তৈরি করে, শাসকরা একটি রাশিয়াল বাহিনী তৈরি করেছে নিজেদের সুযোগ সুবিধা দিয়ে, এবং দেশের মানুষকে কৃতদাস করে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এইসবের বিশেষ সংগ্রাম, এই সমস্ত বক্তব্য জাতীয় পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে যত বেশি দিয়েছি, আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা নেতা এতটুকু দেননি। তারপরেও আমাদেরকে কেন এখনো ফাঁসি দেওয়া হচ্ছে না, জেলে নেওয়া হচ্ছে না, এইসব নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটা কি ইসলামের শিক্ষা? আমি করতে চাচ্ছি না বলে কিছু বলবো, যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আমাদের এই কাজে, আমি আবার বলছি, আমি ক্ষমা প্রার্থী। যদি কেউ ভুল বুঝে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আমাদের বাধ্য করা হয়েছে অনেক কিছুতে, এবং আমরা নির্যাতিত শুধু একটি খালি একজনের হাতে নয়, আমরা নির্যাতিত হয়েছি সব সরকারের বিভিন্নভাবে। এরশাদ সাহেবের এগেন্স্টে মঞ্জুর মামলা কেস দেওয়া হয়েছে 14 বছর পরে। সেই মামলা 20 বার 19 বার 20 বার ফাইনাল জাজমেন্টের সময় সেই মামলাকে অফ করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করা হয়েছে, এবং দুটি সরকারি, সব সরকারি সেটাকে করেছে, এবং মৃত্যুর দিন পর্যন্ত 24 বছর ওনার এই মামলা নিষ্পত্তি করা হয়নি। 28 জন সাক্ষী ছিল, সেই সাক্ষীরা কেউ ওনার বিরুদ্ধে কিছু বলেনি। সবাই ওনার সব কিছুতেই উনি মুক্ত ছিলেন, কোনো রকম দোষ পাওয়া যায়নি। তারপরেও আমাদেরকে করা হয়েছে। যে মামলার আর একটা কথা, আমি কিছুদিন আগে একটা মামলায় এরশাদ সাহেব জেল কেটেছে, ওনার বাসায় কিছু টাকা পাওয়া গেছিল, 2 কোটির কিছু কম। পরবর্তীকালে আমি শুনলাম যে ওই মামলার রায় এখন হয়েছে সিভিল সুটে, যে আমরা জাতীয় পার্টি এই টাকাটির মালিক, এবং এটা জাতীয় পার্টির টাকা, এরশাদ সাহেবের টাকা নয়। কিন্তু উনি জেল কেটেছেন ওই জন্য। আমরা নিপীড়ন, নির্যাতনের শিকার দীর্ঘদিন থেকে হয়েছি, এখন হচ্ছে। আপনাদের কাছে এটাই বলবো, আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো, যাই হোক তার জন্য জনগণের পক্ষে কাজ করব। জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্তৃক জনগণের সঙ্গে কাজ করবেন ইনশাআল্লাহ। সামনের দিকে শান্তি প্রতিষ্ঠায়, ইসলামের বাণী প্রতিষ্ঠায়, আমরা দেশকে ইসলামের পথে বা দেশের জনগণের যেতে মঙ্গল হয়, সর্বাত্মকভাবে সেই পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।